নমস্কার, শুরু করছি বিগ স্টোরি। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজকের প্রাইম টাইম শোতে আমরা চোখ রাখবো দেশের সীমান্ত নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল এবং বিস্ফোরক অধ্যায়। এককালের খাগড়াগড় বিস্ফোরণের ছায়া থেকে শুরু করে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে, সেইখানে হামলার ঘটনা। পশ্চিমবঙ্গকে এতদিন আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন এবং স্লিপার সেলগুলো তাদের নিরাপদ সেফ হেভেন বা অভয়ারণ্য হিসেবে ব্যবহার করত। সেখানে হঠাৎ করে এমন কি ঘটলো যে সীমান্ত পারের মাস্টার মাইন্ডের রাতের ঘুম উড়ে গেল? উত্তরটা পরিষ্কার। উগ্রপন্থার বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি, গোয়েন্দা অভিযান আর ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটা তার এক ঐতিহাসিক কড়া পদক্ষেপ করেছে ভারত। কিন্তু সবচেয়ে বিস্ফোরক তথ্য কি বলুন তো? বেঙ্গল এসটিএফ এর সাম্প্রতিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পাকিস্তানি এনক্রিপ্টেড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করে যন্তর মন্তরে নাশকতার ছক কষা ধৃত উগ্রপন্থী হামিম হোক কিংবা কাশ্মীরের সজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে যুক্ত উগ্রপন্থী হামিম মণ্ডলের গ্রেপ্তার, প্রতিটি লিঙ্ক ইঙ্গিত করছে এক ভয়াবহ ষড়যন্ত্রের দিকে। রাজ্যে উগ্রপন্থীদের নেটওয়ার্ক ভেঙে চুরমার হয়ে যাওয়া এবং 1024 একরেরও বেশি এলাকা কাঁটাতার দিয়ে অনুপ্রবেশের রাস্তা চিরতরে বন্ধ করে দেওয়া, আর এটাই মূল আক্রোশের কারণ তৈরি হচ্ছে জঙ্গি গোষ্ঠীগুলোর। ফলে টার্গেট হচ্ছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, টার্গেট হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিভাবে তৃণমূল আমলের জঙ্গি আশ্রয়স্থল থেকে বর্তমানে নিশ্ছিদ্র নিরাপত্তা বলায় কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্রকে। আজকে বিগ স্টোরিতে এক্সক্লুসিভ কিছু তথ্য বিস্ফোরক নথি দেব এবং করব পুরো ঘটনার ময়নাতদন্ত। প্রথমে চলুন বেঙ্গল এসটিএফ এর চাঞ্চল্যকর যে তথ্যগুলো সামনে এসছে সেদিকে নজর রাখি। উগ্রপন্থীদের আধুনিক কাজের ধরন সম্পূর্ণ পাল্টে গিয়েছে। বেঙ্গল এসটিএফ এর আইজি গৌরব শর্মা তিনি জানাচ্ছেন যে ধৃত হামিম মূলত ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করত, নিজের নেটওয়ার্ক বিস্তার করত। প্রাথমিক তদন্তে প্রকাশ পেল কি না, হামিম বেশ কয়েকটি পাকিস্তানি ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করত। ইনস্টাগ্রামের পর যোগাযোগ স্থানান্তরিত হয় হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড চ্যাট প্ল্যাটফর্মে। পুলিশের পোশাক পরে দিল্লির যন্তর মন্তরে নাশকতার বড়সড় ছক কষছিল এই হামিম। ভাবতে পারেন, এই সেই যন্তর মন্তর, এই সেই ককরোচ জনতা পার্টির আন্দোলন, যে আন্দোলনে কিছুদিন আগে বিগ স্টোরিতেই আপনাদের দেখিয়েছিলাম খালিস্তানি জঙ্গি পান্নুন, শীর্ষ নেতা পান্নুন সরাসরি কি কথা বলেছিল? মার্কিন ডলার সাহায্য ঘোষণা করা হবে। এই যন্তর মন্তরের আন্দোলন, এই স্টুডেন্ট প্রোটেস্ট, সেই প্রোটেস্ট কি আদৌ ছিল ছাত্রদের আন্দোলন? সেই প্রোটেস্ট কি আদৌ ছিল নেটের প্রশ্ন ফাঁসকে সামনে রেখে শুরু হওয়া আন্দোলনের বা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পন্থা? ছিল না। যদি তাই হতো তাহলে আওয়াজ উঠত না কাশ্মীর আজাদি চাইছে সেই স্লোগান, তাহলে উঠত না টুকরে টুকরে গ্যাংয়ের বিভিন্ন স্লোগান, যেগুলো বিভিন্ন সময় জেএনইউ বা যাদবপুর ইউনিভার্সিটিতে শোনা গিয়েছিল। তাহলে সেখানে ফান্ডিং হতো, চলতো সেখানে জঙ্গি ফান্ডিং, বা কেউ কি চেষ্টা করেছিল আজকে যদি হামিম ওখানে পুলিশের পোশাক পরে কোনো নাশকতার ঘটনা ঘটাতো, তাহলে তখন এই কথাগুলো কি আপনারা বলতে পারতেন? অভিজিৎ দীপকে পারতেন বলতে? ককরোচ জনতা পার্টির আন্দোলন যদি আজকে এই জঙ্গি রূপ নিত তাহলে কি করতেন? সেটা পারেননি, সেটা হয়নি। যাই হোক, বাংলার কথায় আসি, যে বিষয়টা নিয়ে কথা বলার এখানে চেষ্টা করছিলাম। কেন রাগ? কি এমন হলো? এত রাগ, এত ক্ষোভ? যাই হোক, আমি গতকাল আপনারা দেখেছেন যে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে এসটিএফ এর তরফ থেকে। খুব সংক্ষিপ্ত কিছু ভাষণ বা কিছু সংক্ষিপ্ত কিছু বক্তব্য এখানে শোনানোর চেষ্টা করব। কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কোন প্রসেসকে এরা কাজে লাগাতো, কোন প্রসেসকে। সন্ত্রাসবাদের তো অনেক ধরন আছে। বুদ্ধিমান মেধাযুক্ত যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের মগজ ধোলাই করা তো সুবিধে, তারা করছেন সেটা। আজকে ভারতের বুকে দাঁড়িয়ে বা আজকে ভারতের মধ্যে আপনারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর চেষ্টা করছেন, পারছেন না বারবার, কারণ এই মুহূর্তে ভারতের রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বসে রয়েছেন তার নাম অমিত শাহ।
প্রধানমন্ত্রী যিনি বসে রয়েছেন তার নাম নরেন্দ্র মোদী, যারা জিরো টলারেন্সের কথা বলেছেন বারবার। এই বাংলার বুকে যখন আইসিস তাদের সন্ত্রাস বা আইসিস তাদের নাশকতার ছক তৈরি করছে, এই হামিমদেরকে কাজে লাগাচ্ছে, তখন বাংলার পুলিশ, যে পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, যে এসটিএফ তারা আজকে এই অভাবনীয় সাফল্য পেল, সেই এসটিএফ এর তরফ থেকে কি বলা হচ্ছে একটু শোনাই আপনাদের, দেখুন কি বলেছেন এসটিএফ কর্তা। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। রানা আবির জট এবং আবিদ আছে, রানা আছে, হাম্মাদ আছে আর উজাইর আছে, এই চারজন যে যাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে এটা মানে শাহজাদ ভট্টি গ্যাংয়েরই ছিল। আমি এটা ক্লারিফাই করে দিচ্ছি, কালকে অনেক সজ্জাদ ভট্ট চালিয়েছিল আপনারা, এটা শাহজাদ ভট্টি নট সজ্জাদ ভট্ট। পাকিস্তানের যে ফান্ডিং আছে সেটা নিয়ে আমরা ওদের ব্যাংক অ্যাকাউন্টগুলো দেখছি, ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আমরা যখনই পেয়ে যাবো উই উইল শেয়ার ইট উইথ ইউ। আর কিছু হ্যান্ডেল আছে, কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে, সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজাইর, একটা ছিল আবিদ জট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে, তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য এবং কেন্দ্র সরকারের উগ্রপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং ভারত বাংলাদেশ সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তার বলয় গড়ে তোলার উদ্যোগী উগ্রপন্থী গোষ্ঠীগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জাইশ ই মোহাম্মদের মতো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী নেটওয়ার্ক যখন তাদের সীমান্তে বাধা পাচ্ছে, তখন তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে শীর্ষ নেতৃত্বকে নিশানায় পরিণত করার চেষ্টা চালাচ্ছে রাজনৈতিক মহলে। কারণ কাজ তো এটাই ছিল যে কে কি কথা বলছে, কে কি ভাবে আচরণ করছে, এই তথ্যগুলো পাকিস্তানের আইসিস তারা তাদের কাছে পৌঁছে যেত এবং এর ইনাম স্বরূপ হামিমকে দুবাই যাওয়ার অফারও দেওয়া হচ্ছে। ভাবতে পারছেন, এরা ভুলে গেছে যে তৃণমূল জমানা আর নেই। তৃণমূলের সময় কি হয়েছিল, বাংলা উগ্রপন্থীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছিল, বারবার সেই অভিযোগ উঠেছে। বিরোধী রাজনৈতিক দল সেই সময় এই ধরনের মন্তব্য একাধিকবার করেছে এবং সেটা করার কারণ আছে। জাতীয় তদন্তকারী সংস্থাগুলো বিভিন্ন সময় যখন বিভিন্ন এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ এই রাজ্যের বুকে হয়েছে বা অন্য কোনো রাজ্যে হয়েছে, তার সঙ্গে লিঙ্ক পেয়েছে বাংলার, বারবার লিঙ্ক পেয়েছে বাংলার। এটা খাগড়াগড় হোক, এটা রামেশ্বরম ক্যাফের কথা কিছুক্ষণ আগে বলছিলাম সেটা হোক, হায়দ্রাবাদ ব্লাস্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, দিল্লিতে এর আগে যে ব্লাস্টের ঘটনা সেখানে বাংলার যোগ বিভিন্ন সময় উঠেছে। খাগড়াগড়ের ঘটনা, খাগড়াগড়ে ওই বিস্ফোরণের পরে এনআইএ যখন তদন্ত করতে নামলো, তখন তারা জানতে পারলো যে নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এর একটি সুসংগঠিত মডিউল সেখানে আইডি তৈরি করছিল। পরবর্তীতে আদালতে একাধিক অভিযুক্ত দোষী সাব্যস্ত হলো। 2024 সালে যেটা বলছিলাম, রামেশ্বরম ক্যাফের বিস্ফোরণের ঘটনা, অভিযুক্তরা বিস্ফোরণ ঘটিয়ে আত্মগোপন করতে বাংলায় চলে এলো। এনআইএ পশ্চিমবঙ্গের দীঘার একটি হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করলো, যা বিরোধীদের মতে অন্যান্য রাজ্যে অপরাধ ঘটিয়ে অপরাধীদের বাংলায় আশ্রয় নেওয়ার প্রবণতাকে নির্দেশ করে। আল কায়দা আনসারুল্লাহ বাংলা টিমের বিস্তারের অংশ হিসেবে 2020 মুর্শিদাবাদ থেকে আল কায়দা মডিউলের একাধিক সদস্যকে এনআইএ গ্রেপ্তার করে। তাহলে বুঝতে পারছেন তো, সালগুলো দেখুন, 2024, 2014, 2020, সীমান্ত এলাকাটাকে যত দ্রুত সম্ভব সিকিওর করা দরকার ছিল, কিন্তু তৃণমূল সরকার কি করেছে, একটাই খেলা খেলেছে, একটাই খেলা। যখনই এই ধরনের কোনো গন্ডগোল, অশান্তি, এই ধরনের জঙ্গি কার্যকলাপের বিভিন্ন তথ্য সামনে আসছে, এনআইএর অ্যারেস্ট হচ্ছে বা কলকাতা পুলিশও কখনো অ্যারেস্ট করেছে, একটাই কথা বলেছে, সব দায় সব দোষ কেন্দ্রের ঘাড়ে দোষ চাপানো ছাড়া এবং অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া ছাড়া কি করেছে তৃণমূল কংগ্রেস? কি করেছে? আজকে গুলশান কলোনি হতো, আজকে অনুপ্রবেশকারীরা যেভাবে এখানে মাথাচাড়া দিয়েছিল, অবৈধ অনুপ্রবেশকারীরা কিভাবে ঢুকলো, তারা বদলের জমানায় জঙ্গিরা আতঙ্কে, তারা বুঝে গেছে ওই দিন পেরিয়ে গেছে, ওই দিন নেই আর। রাগ বাড়ছে তাদের বিজেপি সরকারের উপর, আর তাই কি টার্গেট হচ্ছেন মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী। তাই কি টার্গেট হচ্ছেন বিজেপির অন্যান্য মন্ত্রীরা, নেতারা? একদমই তাই, কারণ জঙ্গিদের কার্যকলাপ এই মুহূর্তে বাধাপ্রাপ্ত হচ্ছে বাংলায়, বাধাপ্রাপ্ত হচ্ছে গোটা দেশে। তাই রাগ বিজেপির ওপর। টার্গেট হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের নিশানায় কেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? রাজনৈতিক এবং গোয়েন্দা মহলের বিশ্লেষণে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। মূলত দুটো প্রধান কারণ উগ্রপন্থী সংগঠনগুলো তাকে টার্গেট করছে। এক, রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী হিসেবে জঙ্গি দমন এবং রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে অত্যন্ত কঠোর জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর এবং দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণে রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগ আন্তর্জাতিক সীমান্ত পারের সন্ত্রাসী চক্রগুলোর ঘুম কেড়ে নিয়েছে। বদলের বাংলাদেশে পাকিস্তানি প্রভাব বৃদ্ধি পাওয়া এবং মৌলবাদী শক্তিগুলো তৎপরতার মধ্যে মুখ্যমন্ত্রীর এই অবস্থানই অনমনীয় অবস্থান জৈশ-ই মোহাম্মদের মতো উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে বাংলায় নেটওয়ার্ক তৈরি করতে বাধা দিচ্ছে। এর আগেও মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গার্ডেন রিচ থেকে আল কায়দা যোগসূত্রে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনাদের মনে থাকবে, যিনি মুখ্যমন্ত্রীকে সেই সময় হুমকি চিঠি পাঠিয়েছিলেন। এর আগে বিরোধী দলনেতা থাকার সময় আন্তর্জাতিক উগ্রপন্থার আস্ফালনের বিরুদ্ধে সরব ছিলেন। সেই অনমনীয় মানসিকতাই আজ তাকে উগ্রপন্থীদের প্রধান নিশানায় পরিণত করছে। বর্তমানে বাংলায় উগ্রপন্থী সংগঠনগুলোর নেটওয়ার্ক পরিচালনা করা কেন কঠিন হয়ে উঠছে? কয়েকটা কারণ রয়েছে। যেমন ধরুন, রাজ্যে উগ্রপন্থী নেটওয়ার্ক নির্মূলে প্রশাসনিক এবং নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপের ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। কিরকম? সীমান্তে কাঁটাতার এবং অনুপ্রবেশ রোধে বিএসএফকে জমি হস্তান্তরের পর সীমান্তের উন্মুক্ত পথগুলো দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে বাংলাদেশ থেকে জেএমবি বা আনসারুল্লাহ বাংলা টিমের উগ্রপন্থীদের অবৈধ প্রবেশের রাস্তা মারাত্মকভাবে সংকুচিত হচ্ছে। দ্বিতীয়ত, কেন্দ্র রাজ্য সমন্বয় এবং যৌথ অভিযানের মাধ্যমে সেন্ট্রাল আইবি, এনআইএ, রাজ্য পুলিশের এসটিএফ, তার মধ্যে ম্যাক বা এসম্যাক ব্যবহার, এইগুলোর ব্যবস্থার দরুন রিয়েল টাইম তথ্য আদান প্রদান বহুগুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে জাল নথিপত্র, আধার জালিয়াতিতে হ্রাস টানতে সীমান্ত এলাকায় ভুয়ো আধার বা ভোটার কার্ড তৈরি করা চক্রগুলোর বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনুপ্রবেশকারীদের স্থানীয় পরিচয়পত্র বানিয়ে গা ঢাকা দেওয়া এখন অত্যন্ত কঠিন। এর সঙ্গে বিএসএফ এর 50 কিলোমিটার এখতিয়ার প্রয়োগের ফলে সীমান্ত সংলগ্ন গভীর গ্রামগুলোতে নিবিড় গোয়েন্দা নজরদারি চালানো সম্ভব হচ্ছে। ডিজিটাল সার্ভেলেন্স চলছে। তার উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া বা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, যার মাধ্যমে সাধারণত তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করা হয়, যেমন হামিমের ক্ষেত্রে হলো। এগুলো মোকাবিলার জন্য অনলাইনে নজরদারি বহু গুণ বাড়ানো হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে 450 থেকে 600 কিলোমিটার উন্মুক্ত অংশে জমি অধিগ্রহণ জটিলতায় কাঁটাতার নির্মাণের কাজ এতদিন তো আটকে ছিল। যে কথা বলছিলাম, তৃণমূল তো দোষ দিত, রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিত, দায় চাপিয়ে দিত। নবান্ন থেকে বিএসএফকে 1024.75 একর জমি হস্তান্তর করা হলো। এই চিত্র আরো দ্রুত বদলে যাবে। এর ফলে সীমান্তের প্রায় 173 কিলোমিটারের মতো উন্মুক্ত এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তা বা পরিকাঠামোয় গড়া সম্ভব হচ্ছে, যেটা এতদিন হয়নি। আর সেই কারণেই রাগ বাড়ছে এই জঙ্গি গোষ্ঠীগুলো। আর তার সঙ্গে কি হচ্ছে? তার সঙ্গে হচ্ছে কিছুদিন আগে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে স্মার্ট বর্ডারের কথা বলেছিলেন, এই সার্ভেলেন্সের কথা বলেছিলেন, সেটাই এখন নতুন করে জঙ্গিদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক কি বলেছিলেন দেখুন। आने वाले दिनों में भारत सरकार ने सुनिश्चित किया है कि ये 60वां वर्ष हम सीमा सुरक्षा बल को पूर्णतया एक डिजाइन के तहत ये 6000 किलोमीटर लंबी सीमा पर एक समान स्मार्ट बॉर्डर बनाने में तकनीकी सहायता भारत सरकार करेगी, भारत सरकार का गृह मंत्रालय करेगा। इसके लिए छुटपुट कई सारे प्रयोग सीमा सुरक्षा बल ने कई सालों से किए। ये सारों का संकलन करते हुए एक मजबूत सुरक्षा ग्रिड बनाने के लिए हम आगे बढ़ रहे हैं। आने वाले 1 साल के अंदर ही स्मार्ट बॉर्डर कंसेप्ट के साथ
सीमा सुरक्षा बल की सुरक्षा में सभी प्रकार की तकनीक को लैस कर कर एक अभेद बॉर्डर की हम सुरक्षा की ग्रिड बनाने का काम आगे बढ़ रहा है और बहुत कम समय में गृह मंत्रालय ड्रोन, रडार, आधुनिक कैमराज और बाकी सारी तकनीक के साथ एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। এটার স্রেফ প্রশাসনিক পরিসংখ্যান বা ভোটের হিসেব নিকেশ নয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ যে উগ্রপন্থী এবং আন্তর্জাতিক জঙ্গি মডিউলগুলোর কাছে নিরাপদ আশ্রয়স্থল বা স্লিপার সেলের অভয়ারণ্য হয়ে উঠেছিল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসন সেই স্বস্তির বলয়গুলোকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে। জিরো টলারেন্স নীতি, অনুপ্রবেশে কড়া নজরদারি আর বিএসএফ ও এনআইএ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ অভিযানের কারণে বাংলায় নিজেদের শেকড় হারিয়ে এখন দিশেহারা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো। আর যে কারণে বিজেপি টার্গেট শুভেন্দু অধিকারী। ফলে বুঝতেই পারছেন যে এই মুহূর্তে রাগের যথেষ্ট কারণ আছে জঙ্গি গোষ্ঠীগুলোর। এতদিন তাদের রাগ হতো না, কারণ সরকারটা ছিল তৃণমূলের, এখন বিজেপির সরকার। ফলে স্বাভাবিকভাবেই ভয়, রাগ, ক্ষোভ এই সমস্ত কিছু জঙ্গিদের মধ্যে আসছে, তৈরি হচ্ছে। আর যে কারণে এই পরিস্থিতি আজকে দেখতেই পাচ্ছেন, চোখের সামনে স্পষ্ট। বিগ স্টোরি আজ এখানেই শেষ করব। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক সিএনএন।